এটা যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার। আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকুনি করছে, নকল করছে, দেব বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম কতদিন এইভাবে চলবে? আমি এটাই জানতে চাই যে কতদিন এইভাবে রাজ্য সরকার এইভাবে চিৎকার করে করে রাজ্যটাকে চালানোর চেষ্টা করবে? আপনারা এটা ভাববেন না যে 32,000 চাকরি বেঁচে গেছে, মানে একদম মানে কি হয়ে গেল, কি হয়ে গেল। আজকে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বিচারপতি বলছেন যে করাপশন হয়েছে, আবার গ্রাউন্ড দেখাচ্ছেন যে মানবিকতার খাতিরে। দেখুন, এই সমস্ত নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। অতি অবশ্যই 32,000-কে নিয়ে আমি তো আপনাদের সামনে অর্ডার সিট তুলে ধরবো, কিন্তু তার আগে অতি অবশ্যই বলবো যে দিদি, আপনি ভয় পেয়েছেন। এই 32,000 আপনাকে বাঁচাতে পারবে না, সামনে আরো মামলা আছে। তার থেকে আগে এই প্রথমবার মমতা ব্যানার্জির মুখে আমি শুনলাম যে তিনি বলছেন যে জরুরি অবস্থা জারি করতে চাইলে মানুষ কিন্তু ক্ষমা করবে না, এমার্জেন্সি জারি করতে চাইলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। কোথায় থেকে বলছেন? মালদার গাজল থেকে বলছেন। আর যেখানে সাম্প্রদায়িক কথাটি তুললেন আর বললেন কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর কিচ্ছু হবে না ফাঁকে এত বড় পলিটিক্স খেলে গেলেন আপনি। যে হুমায়ুন কবির এত বড় বড় কথা বললেন এবং সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর চেষ্টা করছিলেন মুর্শিদাবাদে, সেই হুমায়ুন কবিরকে নিয়ে আপনি একটি কথা বললেন না। আপনি 70% কে নিয়ে রাজনীতি করলেন, কিন্তু বাকিদের কথা ভাবলেন না। আপনি চিৎকার করে করে বললেন কোনো চিন্তা নেই, আমি আছি, আমি আছি। আর আপনার থাকার জন্য আজ আমি বাংলার মানুষের সামনে আবার আমি আপনার মুখোশ খুলবো, যেখানে রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই হুমায়ুন কবির, যার জন্য শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবার সম্ভাবনা রয়েছে, যে আইনি শৃঙ্খলার অবনতি করার মতো বক্তব্য রাখছে, যার জন্য আইনি শৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা রয়েছে, তো রাজ্যকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল যে ইমিডিয়েটলি হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেসের এমএলএ কে অ্যারেস্ট করা হোক, এটা প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হোক। যদি রাজ্য সরকার না করে তাহলে আমি রাজ্যপাল হিসেবে ব্যবস্থা নেব, আমি অ্যারেস্ট করাবো এই হুমায়ুন কবিরকে। বক্তব্য কি কি দিয়েছিলেন? আরে বাবরি মসজিদ থেকে শুরু করে জাতীয় সড়ক অবরোধ এবং এসডিপিও কে পর্যন্ত বলেছিলেন যে কলার ধরে নেব, হুঁশিয়ারি দিয়েছিলেন যে দেখবো কে বাঁচায়। আর তার আগে গঙ্গা বইয়ে দেব রক্ত জল, বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন যেটা অত্যন্ত সাম্প্রদায়িক ছিল। সেখানে মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নিলেন? দিদি বললেন যে মুখ্যমন্ত্রীর সভায় এবার ডাক পেলেন হুমায়ুন কবির, যাকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল, তাকে মমতা ব্যানার্জি এবার সভায় ডাকছেন, বলছেন প্রশাসনিক বৈঠকে এসো। এই যে আমন্ত্রণ আপনি করলেন হুমায়ুন কবিরকে, আপনি কি পলিটিক্স খেলতে চাইলেন? আপনি কি বোঝাতে চাইলেন? হুমায়ুন কবিরকে বাঁচাচ্ছেন এইভাবে? হ্যাঁ, যিনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাকে আপনি প্রশাসনিক বৈঠকে ডেকে নিচ্ছেন। আর সব থেকে অদ্ভুত এবং অবাক করা বিষয় হচ্ছে, যেখানে দিনের পর দিন আপনারা দেখছেন যে এসআইআর কে নিয়ে বড় বড় তথ্য সামনে আসছে। ইনফ্যাক্ট জাতীয় নির্বাচন কমিশন যখন জানতে পেরেছেন যে এরকম ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, এক একটা বুথ তো এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে একটাও মৃত ভোটার নেই, তো তখন মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নিলেন? যখন জাতীয় নির্বাচন কমিশন 13 জন আইএএস অফিসারকে নিয়োগ করেছেন এবং ওনারা কাজ শুরু করে দিয়েছেন, একের পর এক বুথকে একদম তন্ন তন্ন করে যাঁচ চলছে,
সেখানে মমতা ব্যানার্জি নিজের দিক থেকে 13 জন আমলাকে পাঠাচ্ছেন। আরে বাপরে, কি কাজ! আপনি ভয় পাবেন না তো কে ভয় পাবে জরুরি অবস্থান? এ তো আপনি পুরোপুরি কনস্টিটিউশনে হস্তক্ষেপ করছেন। কনস্টিটিউশনাল যে প্রসেস চলছে আমাদের রাজ্যে সেখানে সরাসরি হস্তক্ষেপ। মানে কমিশনের 13 দূতের পরিবর্তে মমতা ব্যানার্জি কাউন্টারে 13 জন আইএএস কে পাঠিয়ে দিলেন, নিয়োগ করে দিলেন আইএএস অফিসারকে। 13 জন আমলাকে বললেন জেলায় জেলায় যাও। কি করতে যাও? তো উন্নয়নের কাজ দেখতে যাও। এতদিন মনে পড়েনি? এতদিন মনে পড়েনি? দিদি বলছেন এইবার দেখতে হবে গ্রাম সড়ক যোজনা ঠিক করে হচ্ছে কিনা, আবাসের বাড়ি ঠিকঠাক পাচ্ছে কিনা, কাজ মানে গ্রাউন্ড, মানে এবার আইপ্যাকের কাজ আইএএস অফিসার করবে, তাকে পাঠাচ্ছেন গ্রাউন্ড ভেরিফিকেশন করতে। আর মারাত্মক তথ্য আমার সামনে এসেছে যেটা আমি আজকে আপনাদের সামনে ওপেন করব, যে নির্বাচন কমিশনের একটি সূত্র দাবি করেছে যে জেলায় জেলায় পর্যবেক্ষকদের পাঠানোর ব্যাপারে যখন তারা নবান্নের কাছে অফিসারদের নাম চেয়েছিলেন, জাতীয় নির্বাচন কমিশন যখন নবান্নের কাছে অফিসারদের নাম চেয়েছিলেন যে জেলায় জেলায় পাঠাবেন, তার মধ্যে অনেক সচিবের নাম ছিল, সেই সব নাম তারা বাদ দিয়েছিলেন। জাতীয় নির্বাচন কমিশন যে আমলাদের নাম বাদ দিয়েছিলেন তাদেরকেই পাঠাচ্ছেন ঘটনাচক্রে নবান্নে। এদিন নির্দেশিকায় সেই সচিবদেরই নাম ছিল যাদের নাম জাতীয় নির্বাচন কমিশন বাদ দিয়েছিলেন, তাদের নামই মমতা ব্যানার্জি দিয়েছেন। এবং এইবার কমিশনের 13 দূতের কাউন্টারে মমতা ব্যানার্জি 13 জন দূতকে পাঠাচ্ছেন জেলায় জেলায়। কি তো মালদার মতো জায়গায় এসে বলছেন যে ডিটেনশন ক্যাম্পে আমি কাউকে যেতে দেব না, আমি নাম কাটতে দেব না, আমি মে আই হেল্প ইউ ক্যাম্প খুলবো। এই তো 12 ডিসেম্বর থেকে শুরু হবে। ক্যাম্পের নাম হচ্ছে কি, কাজ হবে? কাজ হচ্ছে যে মে আই হেল্প ইউ। নাম যদি বাই চান্স কেটে দেয় তাহলে সেই ক্যাম্পের মাধ্যমে সরকার নাকি হেল্প করবে, যার নথি লাগবে সবই দিয়ে দেবে, বাদ কাউকে যেতে দেব না। আর আশ্বাস দিয়ে গেলেন তোমরা ভয় পেও না, ডিটেনশন ক্যাম্পে যেও না, থাকো। কাকে বার্তা দিলেন? কাকে বোঝালেন? বাংলার মানুষ কি দেখতে পারছে না? আজকে যখন আপনাদের সামনে 32,000 চাকরি বহাল থাকার রায় এলো, আমি নিজে চমকে গেলাম দেখে যে এবিপি আনন্দের মতো নিউজ চলছে, লাইভ বলছেন যে চাকরি বহাল, চাকরি বহাল। আর সমস্ত বাঙালিরা বলছেন যে এটা বিচার, এটা ন্যায় বিচার হলো, এটা জোকারগিরি হলো। মানে 26,000 কি ভুল করেছিল ভাই? তাদের ফ্যামিলি কি আগের দিন মারা গেছিল সবাই? আজকে 26,000 বলি হলো। আমি চাই না যে 32,000 বলি হোক, কেউই চায় না, কিন্তু এটা কি বিচার হলো? বিচারপতি কি বলছেন? মানবিকতার খাতিরে, আজ বিচার ব্যবস্থা যদি মানবিকতার খাতিরে চলতে লাগে তাহলে তো রেপিস্ট যে তাকে বলতে হবে তার ফ্যামিলি কাঁদছে, মানবিকতার খাতিরে ছেড়ে দেওয়া হোক। মার্ডার করছে, খুন করছে, ডাকাতি করছে, তাহলে বিচার ব্যবস্থা বলুক মানবিকতার খাতিরে ছেড়ে দেওয়া হোক। কারণ বিচার এখন মানবিকতার খাতিরে হয়। বিচার এখন ডকুমেন্ট, তথ্য প্রমাণের ভিত্তিতে হয় না। আজকে প্রমাণ করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র। জাজমেন্টে কি লিখেছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন না, একের পর এক আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন জাজমেন্টে লিখছেন, মানে বিচারপতি বলছেন, তবে শূন্যপদ গুলোকে এলোমেলো ভাবে একসঙ্গে মিশিয়ে এমন ভাবে পূরণ করা হয়েছে যা পুরোপুরি খামখেয়ালি ও ইচ্ছে মতো। নথিপত্র থেকে স্পষ্ট বোঝা যায় যে বোর্ড এমন ভাবে পদক্ষেপ নিয়েছে যাতে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিরই সুবিধা হয় এবং এর ফলে কর্তৃপক্ষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও পক্ষপাত দুষ্টতা নথির মাধ্যমে স্পষ্ট দেখা যায় এবং এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আদালতের কোনো বিস্তারিত বা বিস্তৃত তদন্ত করার প্রয়োজন হয় না। এই দাবি সমর্থনের জন্য রিট পিটিশনের শুনানিকালে আদালতের সামনে বহু নথি উপস্থাপনা করা হয়েছিল যা সংকলন আকারে জমা দেওয়া হয়। কি লিখছেন আর কি বলছেন? বলছেন এই কারণে বলা যায় না যে রিট পিটিশনে পুরো নিয়োগ প্রক্রিয়া কেলেঙ্কারির ব্যাপারে কোনো অভিযোগ করা হয়নি। রিট পিটিশনের বিবরণ স্পষ্টভাবে দেখায় যে কর্তৃপক্ষরা খারাপ, আই রিপিট ম্যালাফাইড, আই রিপিট খারাপ উদ্দেশ্যে এবং পক্ষপাত দুষ্টভাবে কাজ করেছে। তারপর মানবিকতার খাতিরে ভাই আমরা মানবিকতা, মানে মানবিকতা দেখবো বিচারপতি। ভাই আইন ব্যবস্থা যদি করা না হয় তাহলে মানুষ ভরসা রাখবে কোথায়? আমি বলছি না, আবার আমি বলছি যে 32,000 চাকরি থাকলেও আমার কিছু যায় আসে না, চলে গেলেও আমার কিছু যায় আসে না, আমি তো একজন ইউটিউবার। কিন্তু এই যে মানবিকতার খাতিরে বিচারপতি একটি বিচার দিয়ে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপারটাকে তুলে ধরলেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টকে কোথাও না কোথাও তুচ্ছ তাচ্ছিল্য করে দিলেন যে 26,000 চাকরি গিয়েছে। ভাই মানবিকতার খাতির তো 26,000-এর জন্য হওয়া উচিত ছিল, তাদেরও রাস্তায় নামা উচিত। আজ আবার সেই সুপ্রিম কোর্টে একটি মামলা গেছে, 26,000 মামলা।
যেখানে অভিযোগ যে আদালত অবমাননা করা হচ্ছে। 3টে পয়েন্টে বলা হচ্ছে দাগীদের বেতন ফেরত, দাগী অযোগ্যদের ওএমআর সিটের প্রকাশ এবং অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটি মানছে না রাজ্য আর এসএসসি। এই মামলাটি আজকে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমি শুনবো। শোনার পর কি উত্তর দিয়েছেন জানেন? বলছেন খাড়া ঝুলছে। সুপ্রিম কোর্ট সতর্ক করেছেন রাজ্যকে, এসএসসি কে, বলছেন খাড়া ঝুলছে, তরবারি ঝুলছে। বলছেন যে আপনারা যা কাজ করেছেন কর্তৃকর্মের মানে কৃতকর্মের জন্য সমালোচনা তো শুনুন, আপনারা শুনবেন। বলছেন ওপেন ভাবে বিচারপতি সঞ্জয় কুমার, বলছেন হাইকোর্টের একজন বিচারপতি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ রূপায়ণের দিকটি দেখছেন, এবার আদালত অবমাননার দিকটিও হাইকোর্ট দেখবে। কিন্তু যদি এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তকে বলেছেন বিচারপতি যে যদি আপনার সুপ্রিম কোর্টের রায় পড়ে না থাকেন, যদি আপনারা সুপ্রিম কোর্টের রায় পড়ে না থাকেন তাহলে ডেমোক্লিজের তরবারির মুখোমুখি হওয়ার আগে আপনার মক্কেলদের রায়টি পড়ে নিতে বলুন। খাড়া ঝুলছে, বেশি ঘোড়ার লেজ দিয়ে বাঁধা যে গল্পটি রয়েছে, যে কোনো টাইমে তরবার পড়তে পারে। সুতরাং আপনার মক্কেলদের সেই ধারালো খাড়া ঘাড়ে পড়ার আগে একবার সুপ্রিম কোর্টের রায়টি পড়ে নিতে বলুন। শুধু এখানেই থেমে থাকেননি, ভয়ঙ্কর ভাবে কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে আর সুপ্রিম কোর্টকে। কি বলেছে জানেন? সুপ্রিম কোর্ট বলছেন রাজ্য সরকারকে এবং এসএসসি কে কি বলেছে জানেন? সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আপনারা একই নৌকার যাত্রী, আপনারা একই নৌকার যাত্রী, আপনারা কোনো না কোনো ভাবে দাগীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় চোরা পাচার করে ঢোকানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। আপনাদেরকে তো শুনতে হবে, আমি তো বলবো, সমালোচনা তো হবে। আজকে সুপ্রিম কোর্ট এবং বললেন যে আদালত অবমাননার যে বিষয়টি যেটি সুপ্রিম কোর্টে এসেছে এটি হাইকোর্ট শুনতে পারে। 3 সপ্তাহের মধ্যে এসএসসি কে বললেন রিপোর্ট জমা দিতে, নেক্সট হিয়ারিং হবে 28 জানুয়ারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো জানি করাপশন হয়েছে, ঘরে ঘরে করাপশন। 26,000-এ যত না করাপশন হয়েছে, প্রাইমারিতে 32,000-এ তার থেকে একাধিক করাপশন হয়েছে, মানে অনেক বেশি। মানে আমরা আশেপাশে তাকালেই দেখতে পাই চোর ঘুরে বেড়াচ্ছে। তো চোররা আজকে, মানে আমার বলতে খারাপ লাগছে, সবাই তো চোর নয়, বাট কিছু জন তো চাকরি টাকা দিয়ে চাকরি করছে। তো আজকে যে মানবিকতার খাতির হাইকোর্ট দেখলো, তো একবার তাদের কথা ভাবলো না যাদের চাকরি, যাদের হকের চাকরি খেয়ে এরা টাকা দিয়ে চাকরি করছে আর বেচারারা চপের দোকান দিচ্ছে নিজের ফ্যামিলিকে নিয়ে? তাদের মানবিকতাটা দেখা গেল না, চোখে পড়লো না। আজ আমাদেরকে হাইকোর্ট শেখালো যে মানবিকতা বলেও একটা গ্রাউন্ড হয়, যে গ্রাউন্ডে এরকম বিচার হয় ভাই মেনে নিতে হবে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সঙ্গে সঙ্গে ফোন প্রত্যেকের, যে আপনি তো যা বিচার দিয়েছিলেন এ কি হলো? বিচারপতি বলছেন যে ডিভিশন বেঞ্চ যা বুঝেছে তাই হলো। এবার আমরাও বুঝলাম যে বিচারপতির মাইন্ডসেট যেমন থাকে সেরকম বিচার হয়। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে পুরোটাই করাপশন, সিস্টেমকে আমি ডিলিট করতে চেয়েছিলাম, বিসর্জন দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে বলছেন মানবিকতার খাতিরে থাকলো চাকরি। এবার মানবিকতার খাতিরে আমরাও দেখি, মানবিকতার খাতিরে এইভাবে মমতা ব্যানার্জি নিজের সরকারকে কতদিন টিকিয়ে রাখতে পারে। কারণ দুর্নীতি শুধুমাত্র যে 32,000-এ হয়েছে তা নয়, দুর্নীতি তো এখনো চলছে, সকাল বিকাল রাত এখনো দুর্নীতি চলছে। আর আমাদের পশ্চিমবঙ্গে এটা সম্ভব। মানে কেমন একটা অদ্ভুত ব্যাপার দেখুন, যে যেখানে মৃত ভোটারের নাম নেই, মানে মৃত ভোটারই নেই এমন যে বুথের সংখ্যা আমরা পেয়েছিলাম কত 2208টি, সেটা হঠাৎ করে 48 ঘন্টার মধ্যে গ্র্যাজুয়ালি এমন ভাবে ডিক্রিজ করেছে যে আমরা ঘাবড়ে গেছি যে ভাই হলোটা কি? মানে ডিইওরা ভাই কি রিপোর্ট দিচ্ছেন আপনারা? যেখানে অদ্ভুতভাবে জানা যাচ্ছে যে প্রথমে রিপোর্ট এলো 2208টি এমন বুথ যেখানে একজনও মারা যায়নি। তারপর রিপোর্ট আসছে যে না সংখ্যাটি কমে 480টি হয়েছে, কারণ জাতীয় নির্বাচন কমিশন ডিইও কে বললেন বিস্তারিত রিপোর্ট দিতে। ওই বিস্তারিত রিপোর্ট যেতে যখন আরো বিস্তারিত রিপোর্ট চাওয়া হলো তখন সংখ্যাটি দাঁড়ালো ডিইওর দিক থেকে 29টি। যে 29টি এমন বুথ রয়েছে যেখানে নাকি মৃত ভোটারের সংখ্যা নেই। আমি এবার আপনাদের সামনে একটি টেবিল প্রেজেন্ট করছি, এটি আর কেউ না, একজন বিএলও আমাকে পাঠিয়েছেন। আর কি চমৎকার ঘটনা এখানে ঘটছে দেখুন। এখানে পার্ট নাম্বার 50-র যদি কথা বলি, 717টা টোটাল ইলেক্টর রয়েছে। এখানে 23 বছরে মারা গেছেন 7 জন ব্যক্তি। মানতে হবে ভাই, আপনার পশ্চিমবঙ্গে থাকে, এই সমস্ত আঁকড়া মেনে নিতে হবে। আচ্ছা নিচে চলে আসুন না, এখানে যেখানে 1035টি ইলেক্টর দেখছেন টোটাল, এখানে 23 বছরে মারা গেছে 4 জন ব্যক্তি। এই সমস্ত কিছুর মধ্যে, মানে এত চুরির মধ্যেও
সংখ্যা আটকানো যাচ্ছে না। জাতীয় নির্বাচন কমিশন যেভাবে স্ক্রুটিনি করছেন, সংখ্যা আটকানো যাচ্ছে না। অলরেডি 50 লক্ষ নাম চলে গেছে আনকালেক্টেড ফর্ম, যেগুলো ফেরেনি, আনকালেক্টেড ফর্ম। আর তার থেকে বড় কথা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে নিয়ে চমকে গেছেন। ওখানে কি রিপোর্ট আসছে, এরকম তো বিহারে এক্সপিরিয়েন্সই হয়নি। জানতে পারছেন যে এমন 50টি বিধানসভা রয়েছে যেখানে 60 to 65% ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না। 2002 সালের ভোটার লিস্টে এমন 50টি বিধানসভা সামনে আসছে। ভাবতে পারছেন এ কি? সেই কারণে বলছেন যে প্রোজেনি ম্যাপিং হবে, অর্থাৎ যাদের নাম 2002 এর তালিকায় ছিল না অথচ তারা যে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে পুনরায় স্ক্রুটিনি করতে হবে। পুনরায় 6 জন জেলার ডিইও কে চিঠির মাধ্যমে বলেছেন, নির্দেশিকা দিয়েছেন যে ইমিডিয়েটলি স্ক্রুটিনি করা হোক। কারণ এই অদ্ভুত তথ্য সামনে আসছে, যেটা ভেবেছিলেন হয়তো ডিএমরা যে না চেকিংই হবে না, এমনি চলে যাবে, যেটা ধরা পড়বে সেটা সংশোধন হবে, ধরা পড়লো না তো থেকে গেল। এই সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে সম্ভব। একটা লাইনে বলবো, করাপ্টেড সরকার, করাপ্টেড প্রশাসন, করাপ্টেড বেশ কিছু একাংশ বিএলও, সব নয় বেশ কিছু, করাপ্টেড টিচার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর আজ বিচার ব্যবস্থাকে নিয়ে আমি আর কিছু বললাম না, মানে আমার উচিত না বলা, কিন্তু আজ যেটা বিচার হলো সেটাকে নিয়েও আমি না, সাধারণ বাঙালি মানুষই কোয়েশ্চেন তুলছেন যে ভাই এটা কি হলো, মানবিকতার খাতিরে। অতি অবশ্যই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।